নমস্কার বন্ধুরা, এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন এবং পিএসসি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 33 নম্বর ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে। এসএলএসটি এবং পিএসসি এই দুটির গেজেট হয়তো বা বিজ্ঞপ্তি খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে। এখন সবাই নিশ্চয়ই চূড়ান্তভাবে প্রিপারেশান নিচ্ছ, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিশ্চয়ই অনেকে দিয়েছে এবং তারা বুঝে গেছো যে কিছুটা চেষ্টা করলেই কিন্তু নিজেদেরকে কিছুটা প্রিপারেশনের মধ্যে রাখলেই কিন্তু পরীক্ষায় সফলতা পাওয়া যাবে। সুতরাং এসএলএসটি এবং পিএসসির জন্য কেউ কোনো রিস্ক না নিয়ে নিশ্চয়ই এখন তোমরা পড়াশোনা শুরু করেছো। আজকে তাই 33 নম্বর ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, কারণ আজকের ক্লাসেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং বিগত 32টি ক্লাস যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং 32টি ক্লাস অবশ্যই দেখে নাও, কারণ প্রতিটি ক্লাসেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন, কারণ এগুলি কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আশা করি যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছো তারা প্রত্যেকেই বুঝেছো যে এই ক্লাসগুলো কিন্তু কতটা তোমাদের জন্য ভালো। এবং আগামী দিনেও আমি চেষ্টা করব যে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু আরও প্রশ্ন দেবার এবং প্রতিটি ক্লাসেই আমি চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসার। এবং ক্লাস চলাকালীন এমন আমি অনেক প্রশ্ন রাখি যেগুলো তোমাদের কমেন্ট বক্সে উত্তর জানাতে বলি, তার মধ্যে যারা সঠিক উত্তর দাও, যারা ভুল উত্তর দাও, প্রত্যেককেই আমি কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেককে আমি কমেন্ট করে জানাতে পারি না, তারা প্লিজ তোমরা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরগুলো আমি দিয়ে দিই অনেক সময়, তো তারা চেক করে নিও। যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরও আমি কমেন্ট করে জানিয়ে দিই। তো ক্লাসটি স্কিপ না করে যদি পুরোটি দেখে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আজকে গ্রুপ এ থেকে টপিক 2 অ্যাপ্রোচেসের উপর কি কি প্রশ্ন আছে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্নটি আমি খুব সহজ রেখেছি। দার্শনিক রাজার উদ্গতা কে? দার্শনিক রাজার উদ্গতা কে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি কান্ট, অপশন ডি হবস। দার্শনিক রাজার উদ্গতা কে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি কান্ট, অপশন ডি হবস। সঠিক উত্তরটি হবে প্লেটো। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, প্লেটো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আচরণবাদকে নকল রাজনীতি বলেছেন কে? আচরণবাদকে নকল রাজনীতি বলেছেন কে? আচরণবাদকে নকল রাজনীতি বলেছেন কে? অপশনগুলো দেখে নাও। রবার্ট ডাল, অপশন এ রবার্ট ডাল, অপশন বি ডেভিড ইস্টন, অপশন সি ক্রিশ্চিয়ান বে, অপশন ডি ডেভিড হেল্ড। অপশন এ রবার্ট ডাল, অপশন বি ডেভিড ইস্টন, অপশন সি ক্রিশ্চিয়ান বে, অপশন ডি ডেভিড হেল্ড। সঠিক উত্তরটি হবে ক্রিশ্চিয়ান বে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। যা আছে তার পরিবর্তে যা হওয়া উচিত এর উপর গুরুত্ব আরোপ করে কোন দৃষ্টিভঙ্গির প্রবক্তারা? যা আছে তার পরিবর্তে যা হওয়া উচিত এর উপর গুরুত্ব আরোপ করে কোন দৃষ্টিভঙ্গির প্রবক্তারা? অপশন এ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, অপশন বি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, অপশন সি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, অপশন ডি আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এই ধরনের যখন কনসেপচুয়াল প্রশ্ন আসবে তখন কিন্তু তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তাহলে কিন্তু উত্তর দেওয়া সঠিক হবে। তাই তোমরা আগে কনসেপ্ট দিয়ে ভেবে নেবে যে যা আছে তার পরিবর্তে যা হওয়া উচিত এর উপর গুরুত্ব আরোপ করে কারা। এটার উপর এই যে অর্থাৎ কি আছে সেই সমস্যা সমাধান না করে বা কি আছে সেটা নিয়ে বিশ্লেষণ না করে কি হওয়া উচিত ছিল, এই ধরনের চিন্তাভাবনা কারা প্রয়োগ করে বা এই ধরনের চিন্তাভাবনায় বিশ্বাসী কারা? মার্ক্সীয় তাত্ত্বিকরা তো নয়, আচরণবাদী তাত্ত্বিকরাও নয়। আচরণবাদী তাত্ত্বিকরা সবসময় মানুষের আচার আচরণ, ব্যক্তি, গোষ্ঠী, চিন্তাভাবনা, বিজ্ঞানসম্মত আলোচনায় বিশ্বাসী। মার্ক্সীয় তাত্ত্বিকরা বিশেষত শ্রেণী সংগ্রাম, বিপ্লব, অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে। অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিরা তারা সবসময় কি আছে তার উপর ভিত্তি করে সমস্যা সমাধানের চেষ্টা করে। সুতরাং এখানে উত্তরটি হবে অপশন এ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। যা আছে তার পরিবর্তে যা হওয়া উচিত তার উপর এরা গুরুত্ব আরোপ করে। উত্তর হচ্ছে অপশন এ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সনাতন বিশ্লেষণ ধারার মূল নীতি বা উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? সনাতন বিশ্লেষণ ধারার মূল নীতি বা উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা হয়? এই প্রশ্নটি কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, তবে যারা ডিটেল
তোমরা টেক্সট বুক যদি ডিটেলসে না পড়ো তাহলে তোমাদের পক্ষে উত্তরটা দেওয়া একটু সমস্যাজনক হয়ে যাবে। সনাতন বিশ্লেষণ ধারার মূল নীতিগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? অপশান এ 2টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, অপশান ডি 3টি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 3টি। এই যে সনাতন বিশ্লেষণ ধারার উপাদানগুলিকে 3টি ভাগে ভাগ করা হলো, এই 3টি ভাগ কি কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ প্রত্যেকেরই উচিত, এখন অনেকটা টাইম আছে, এসএলএসটি বা পিএসসির জন্য অনেকটা টাইম আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তো হয়ে গেছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই দেখেছো যে সামান্য একটু প্রিপারেশনে থাকলেই কিন্তু পরীক্ষায় একদম মানে সুন্দরভাবে সফলতা লাভ করা যায়। সুতরাং তোমরা যারা এখন এসএলএসটি বা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উচিত এখন টেক্সট বুকটা পড়া রেগুলারলি। যারা মক টেস্ট দিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে, যারা এখনো পর্যন্ত এসএলএসটি বা পিএসসির জন্য কোনো রকম কোনো গাইডেন্স নাওনি তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং তা সত্ত্বেও আমি বলি টেক্সট বুক পড়ে নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করা ভীষণ জরুরি, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন বা খুঁটিনাটি এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু খুব জানা সত্ত্বেও অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় বা কনফিউশন সৃষ্টি করে, যেটা পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং থাকলে একদমই কিন্তু মানে এই কনফিউশন ব্যাপারটাই কিন্তু থাকলে হবে না। একদম স্ট্রেট কাট যে হ্যাঁ আমি এটা সঠিক উত্তর জানি তার পরিপ্রেক্ষিতেই একদম সঠিকভাবে মারতে হবে। কোনো কনফিউশনের উপর ভিত্তি করে কোনো ঠিক কি ভুল জানো না না জেনে কোনো উত্তর কিন্তু করা উচিত না, কারণ প্রত্যেকটি পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং থাকার একটা প্রবণতা থাকে। এসএলএসটি বা পিএসসি কি করবে জানি না, কিন্তু এসএলএসটিতে হয়তো টেট দিতে পারে, টেট হয়তো থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো নেগেটিভ মার্কিং নাও থাকতে পারে। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু টেট থাকার সম্ভাবনা কম। তো চলো প্রশ্নে ফেরা যাক। সনাতন দৃষ্টিভঙ্গির সূত্রপাত হিসাবে কোনটি গণ্য হয় না? সনাতনী দৃষ্টিভঙ্গির সূত্র হিসাবে কোনটি গণ্য হয় না? সনাতনী দৃষ্টিভঙ্গির সূত্র হিসাবে কোনটি গণ্য হয় না? দেখো, অপশন এ সাংবিধানিক দৃষ্টিভঙ্গি, অপশন বি দার্শনিক দৃষ্টিভঙ্গি, অপশন সি আইনগত দৃষ্টিভঙ্গি, অপশন ডি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। সনাতনী দৃষ্টিভঙ্গির সূত্র হিসেবে কোনটি গণ্য হয় না? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ সনাতনী দৃষ্টিভঙ্গি সূত্র হিসাবে গণ্য হয় না। অপশন এ সাংবিধানিক দৃষ্টিভঙ্গি। সাংবিধানিক দৃষ্টিভঙ্গি কিন্তু সনাতনী দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কসের কোন গ্রন্থে নারী সমস্যার বিষয়ে আলোচনা আছে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্ল মার্কসের কোন গ্রন্থে নারী সমস্যার বিষয়ে আলোচনা আছে? অপশনগুলো তোমরা দেখে নাও। অপশন এ দাস ক্যাপিটাল, অপশন বি কমিউনিস্ট ম্যানিফেস্টো, অপশন সি জার্মান আইডিওলজি, অপশন ডি দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন। এই যে গ্রন্থ, এই যে 4টি গ্রন্থের নাম করা হয়েছে এখানে, এর মধ্যে কোন গ্রন্থে কার্ল মার্কস নারীদের সমস্যা সম্পর্কে আলোচনা করেছেন? কোন গ্রন্থে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা আমার এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করো তারা অবশ্যই এগুলি নোট ডাউন করে নিও। তো দেখে নাও কার্ল মার্কসের কোন গ্রন্থে নারী সমস্যা বিষয়ে আলোচনা আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, জার্মান আইডিওলজি গ্রন্থে। পরবর্তী 7 নম্বর প্রশ্নে চলে আসছি। উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন, এর মধ্যে কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা? অপশন এ জন স্টুয়ার্ট মিল, অপশন বি বেনথাম, অপশন সি বার্কার, অপশন ডি অল, মানে এদের সকলে। তাহলে এখানে দেখো উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কারা? জন স্টুয়ার্ট মিল, বেনথাম, বার্কার, এরা প্রত্যেকেই কিন্তু উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা। সুতরাং আমাদের অপশন হবে অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল। জন স্টুয়ার্ট মিল, বেনথাম, বার্কার প্রত্যেকেই কিন্তু উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা। যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি যে আইআর পোর্শন আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের যে দিকটা আছে এখানে পিএসসির পরীক্ষা, সেটি কিন্তু বেশ কঠিন হতে চলেছে। যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাইছো, যারা এখনও এসএলএসটির জন্য বা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য কোনো রকম প্রিপারেশন নাওনি, কোনো রকম চর্চায় থাকোনি, তারা যদি মনে করো তারা অবশ্যই আমার সাথে আমার অনলাইন ক্লাসে যোগদান করতে পারো। অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন।
অর্থাৎ এখানে যে অপশন দেওয়া হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা নয়? অপশন এ জেনিংস, অপশন বি ম্যাকেনজি, অপশন সি ম্যাকিনটোজ এবং অপশন ডি হল্যান্ড। এর মধ্যে কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন? তোমরা আমার কাছে অপশন দেখে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চেয়েছিলে, সেক্ষেত্রে আমি এর আগে স্ট্রেট একদম এসিকিউ টাইপের প্যাটার্নে আনতাম, এখন এমসিকিউ টাইপে আনছি। তো সুতরাং তোমরা নিশ্চয়ই এতক্ষণে উত্তরটা বুঝে গেছো যে কোন উত্তরটা হবে, কোন অপশানটা হবে। হ্যাঁ, একদম সঠিক উত্তর অপশন ডি হল্যান্ড। হল্যান্ড হবে কি এখানে সঠিক উত্তর হবে হল্যান্ড, অর্থাৎ অপশন ডি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন। পরবর্তী প্রশ্ন, দৃষ্টবাদের জনক রূপে খ্যাত, দৃষ্টবাদের জনক রূপে খ্যাত অপশনগুলো দেখে নাও, কে দৃষ্টবাদের জনক রূপে খ্যাত? অপশন এ কার্ল ডয়েস্ট, অপশন বি অগাস্ট কোঁত, অপশন সি আর্থার বেন্টলি, অপশন ডি চার্লস মেরিয়াম। এর মধ্যে কে দৃষ্টবাদের জনক রূপে খ্যাত? একদম সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যে দৃষ্টবাদের জনক বলা হয় অগাস্ট কোঁতকে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? অপশন এ 1904, অপশন বি 1908, অপশন সি 1922, অপশন ডি 1924। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় তাহলে কত সালে? একদম সঠিক উত্তর হচ্ছে এখানে বি 1908 সালে। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় 1908 সালে। পরবর্তী প্রশ্ন, তোমরা যারা মাদ্রাসা দিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রশ্ন সঠিক হলেও অনেক সময় কিন্তু অনেক সময় পরীক্ষার হলে বসে কিন্তু ভুল হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে বলি প্রতিনিয়ত কিন্তু তোমরা টেক্সট বুক পড়ো, যা পড়া হয়ে গেছে সেগুলো রিভিশন করো এবং তার সাথে মক টেস্ট দাও। যারা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে চাও বা অধ্যায়ভিত্তিক মক টেস্ট দিতে চাও, আমার ইনস্টিটিউটে 2টি মক টেস্টই চলছে। যারা জয়েন করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। রাজনৈতিক ব্যবস্থাকে মুক্ত ব্যবস্থা বলেছেন কে? 11 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থাকে মুক্ত ব্যবস্থা বলেছেন কে? অপশন এ গ্রাহাম ওয়ালস, অপশন বি রবার্ট ডাল, অপশন সি ডেভিড স্টোন, অপশন ডি ক্যাপলান। রাজনৈতিক ব্যবস্থাকে মুক্ত ব্যবস্থা বলেছেন কে? এখানে উত্তর হবে অপশন সি ডেভিড স্টোন। ডেভিড স্টোন রাজনৈতিক ব্যবস্থাকে একটি মুক্ত ব্যবস্থা বলেছেন। পরবর্তী 12 নম্বর প্রশ্নে চলে আসছি। আজ পর্যন্ত দার্শনিকেরা কেবল সমাজকেই ব্যাখ্যা করেছেন, কিন্তু বিষয়টি হলো কিভাবে একে পরিবর্তন করা যায়। আরো একবার বলছি, আজ পর্যন্ত দার্শনিকেরা কেবল সমাজকে ব্যাখ্যাই করেছেন, কিন্তু বিষয়টি হলো কিভাবে একে পরিবর্তন করা যায়। উক্তিটি কার? অপশন এ কার্ল মার্কস, অপশন বি ফয়ারবাখ, অপশন সি এঙ্গেলস, অপশন ডি স্টালিন। কে এই উক্তিটির প্রবক্তা? আজ পর্যন্ত দার্শনিকেরা সমাজকে ব্যাখ্যা করেছেন, কিন্তু বিষয়টি হলো একে পরিবর্তন করা, অর্থাৎ সমাজ পরিবর্তনের কথা কে বলেছেন? মার্ক্সবাদীদের মধ্যে কার্ল মার্ক্সই সমাজকে একদম চূড়ান্তভাবে পরিবর্তনের কথা বলেছিলেন। সুতরাং উক্তিটি হচ্ছে কার্ল মার্ক্সের। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখককে? অপশন এ গ্রাহাম ওয়ালস, অপশন বি আর্থার বেন্টলি, অপশন সি রবার্ট ডাল, অপশন ডি ডেভিড স্টোন। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে অপশন এ সঠিক উত্তর, গ্রাহাম ওয়ালস। গ্রাহাম ওয়ালস হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে গ্রাহাম ওয়ালস। আচ্ছা, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে এটি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনীতিক আলোচনার মূল প্রতিপাদ্য বলেছেন কে? ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল প্রতিপাদ্য বলেছেন কে? অপশন এ রবার্ট ডাল, অপশন বি হ্যারল্ড লসওয়েল, অপশন সি ডেভিড স্টোন, অপশন ডি নান। মানে কেউই নয়, এদের মধ্যে কেউ না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অপশন এ তে আছে রবার্ট ডাল, হ্যারল্ড লসওয়েল, ডেভিড স্টোন এবং এদের মধ্যে কেউ না। এর মধ্যে কোনটি সঠিক উত্তর বলে তোমাদের মনে হয়? অবশ্যই সঠিক উত্তর হবে রবার্ট ডাল। অপশন এ রবার্ট ডাল বলেছেন ক্ষমতা, শাসন, কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রিসেন্ট পলিটিক্যাল থট গ্রন্থটির প্রণেতা কে? রিসেন্ট পলিটিক্যাল থট গ্রন্থটির প্রণেতা কে? অপশন এ স্যাবাইন, অপশন বি ডাইসি, অপশন সি ল্যাস্কি, অপশন ডি কোকার। রিসেন্ট পলিটিক্যাল থট গ্রন্থের প্রবক্তা কে? রিসেন্ট পলিটিক্যাল থট গ্রন্থের প্রবক্তা কে? স্যাবাইন, ডাইসি, ল্যাস্কি। অপশন ডি হচ্ছে কোকার। কোকার হচ্ছে সঠিক উত্তর। রিসেন্ট পলিটিক্যাল থট গ্রন্থের প্রবক্তা হচ্ছে বা প্রণেতা হচ্ছে কোকার। পরবর্তী প্রশ্নে চলে আসছি।
সমাজের উপরিকাঠামো বলতে বোঝায়, সমাজের উপরিকাঠামো বলতে বোঝায় আইন, মতাদর্শ, অপশন এ আইন, অপশন বি মতাদর্শ, অপশন সি সামাজিক সম্পর্ক এবং অপশন ডি সবকটি। সমাজের উপরিকাঠামো বলতে কি বোঝায়? কার্ল মার্ক্সের ধারণা অনুযায়ী অর্থ হচ্ছে সমাজের মূল ভিত্তি, হ্যাঁ, বা বুনিয়াদ যাকে বলে, তার উপর গড়ে ওঠে যেটা অর্থনীতির উপর ভিত্তি করে আইন, মতাদর্শ, সামাজিক সম্পর্ক সমস্ত কিছু নিয়ে গড়ে ওঠে উপরিকাঠামো। সুতরাং এখানের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সবকটি। কারণ আইন, মতাদর্শ, সামাজিক সম্পর্ক এগুলো সবকটিকে একত্রে নিয়ে গড়ে ওঠে সমাজের উপরিকাঠামো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ঘটনার বাস্তবসম্মত বিশ্লেষণের উপর গুরুত্ব দেয়, বিশ্লেষণের উপর এখানে গুরুত্ব দেয় হবে, গুরুত্ব কথাটা এখানে মিস হয়ে গেছে। ঘটনার বাস্তবসম্মত বিশ্লেষণের উপর গুরুত্ব দেয় কারা? অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিরা, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিরা, আইনগত দৃষ্টিভঙ্গিরা, নাকি এদের মধ্যে কোনোটাই নয় বা কেউই নয়? তাহলে ঘটনার বাস্তবসম্মত বিশ্লেষণের উপর গুরুত্ব দেয় কারা? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিরা। আগের প্রশ্নটা যখন আমরা করেছিলাম, এর আগে কত নম্বর একটা প্রশ্ন ছিল আগেই দেখলাম, সেখানে বলা হয়েছিল যে কারা যে ঘটনা এখন যেটা ঘটছে সেটা সম্পর্কে তারা সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা সম্পর্কে বিশ্লেষণ করতো কারা? তারাও সেখানেও ছিল যে বাস্তববাদী বা অভিজ্ঞতাবাদীরা। তো সেখান থেকে যদি আমরা কনসেপ্ট, মানে সেখানে আমি বলেছিলাম যে বাস্তববাদী বা অভিজ্ঞতাবাদীরা, তাহলে সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে যে ঘটনার বাস্তবসম্মত বিশ্লেষণের ওপর কারা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদীরা। পরবর্তী প্রশ্নে চলে আসো। কার মতে গোষ্ঠী হলো স্বার্থের দ্বারা পরিচালিত কতকগুলি কার্যকলাপের সমষ্টি মাত্র? কার মতে গোষ্ঠী হলো স্বার্থের দ্বারা পরিচালিত কতকগুলি কার্যকলাপের সমষ্টি মাত্র? অপশন এ কান্ট, অপশন বি গ্রাহাম ওয়ালস, অপশন সি আর্থার বেন্টলি, অপশন ডি রবার্ট ডাল। অপশন এ কান্ট, ওয়ালস, আর্থার বেন্টলি, রবার্ট ডাল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আর্থার বেন্টলি। ইনি গোষ্ঠী স্বার্থের উপর প্রথম কথা বলেছিলেন বা গোষ্ঠী স্বার্থ সম্পর্কে রাজনীতির প্রথম বক্তব্য কিন্তু বলেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। উদারনীতিক দর্শনের প্রথম ভাষ্য বলে মনে করা হয় কোন গ্রন্থটিকে? উদারনীতি দর্শনের প্রথম ভাষ্য বলে মনে করা হয় কোন গ্রন্থটিকে? অপশন এ টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট, অপশন বি অন লিবার্টি, অপশন সি হিউম্যান কন্ডিশন এবং অপশন ডি এগুলির কোনোটিই নয়। উদারনীতিবাদী দর্শনের প্রথম ভাষ্য বলে মনে করা হয় কোন গ্রন্থটিকে? হ্যাঁ, অপশন এ দেখে নাও, টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট, এবং অপশন বি অন লিবার্টি, অপশন সি হিউম্যান কন্ডিশন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি। এ প্রসঙ্গে বলে রাখি, এই অন লিবার্টি এবং দ্য হিউম্যান কন্ডিশন এই দুটি গ্রন্থের লেখক কে, হ্যাঁ, বা এই দুটি গ্রন্থের লেখক কে বা কারা, সেগুলি কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কারণ এই প্রশ্নগুলি কিন্তু ইন্ডিভিজুয়ালি আসে যে অন লিবার্টি গ্রন্থে প্রবক্তাকে। ভীষণ একটি জনপ্রিয় কোশ্চেন, জানি যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছে এতদিনে তারা তো খুব সুন্দরভাবে এগুলো মুখস্থ করে নিয়েছো বা রেডি করে নিয়েছো। দ্য হিউম্যান কন্ডিশন এই গ্রন্থটির রচয়িতা কে? এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সঠিক উত্তর যে দেবে তাকে আমি জানিয়ে দেবো যে সঠিক উত্তর সে তার উত্তর সঠিক হয়েছে কিনা। পরবর্তী প্রশ্ন। শিকাগো গোষ্ঠীর সদস্য হলেন হারবার্ট সাইমন, অপশন এ, বি হচ্ছে ডেভিড ট্রুম্যান, অপশন সি এদের কেউই নন, অপশন ডি এরা সকল বা এদের সকলেই। দুজনের নাম দেওয়া হয়েছে, হারবার্ট সাইমন, ডেভিড ট্রুম্যান, এবং অপশন সিতে বলা হয়েছে এদের কেউ নয়, আবার অপশন ডিতে বলা হয়েছে এদের সকলেই। এই ধরনের প্রশ্ন এলে কিন্তু ভীষণ একটা কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হয়। তো তোমরা আমাকে এতক্ষণে নিশ্চয়ই সঠিক উত্তর তোমরা বুঝে গেছো কোনটি হবে যারা পড়াশোনার মধ্যে আছো। শিকাগো গোষ্ঠীর সদস্য হচ্ছেন এরা সকলেই, অর্থাৎ হারবার্ট সাইমন এবং ডেভিড ট্রুম্যান, এছাড়া আছে গ্যাব্রিয়েল অ্যালমন্ড ভিওকি, এরা সকলেই কিন্তু শিকাগো গোষ্ঠীর সদস্য। সুতরাং এই ধরনের প্রশ্ন এলে একটু কিন্তু কনফিউশন তৈরি হয়। এই ধরনের প্রশ্নগুলোকে এক ঝটকায় একদম দেখেই চিনে নেওয়ার মতন কিন্তু তৈরি করতে গেলে নিয়মিত পড়াশোনার চর্চায় থাকতে হবে এবং তার সাথে মক টেস্ট অবশ্যই দিতে হবে। আমার পরবর্তী যে ক্লাস আসছে সেই পরবর্তী ক্লাস আমি পিএসসির জন্য আলোচনা করব। পিএসসির যে আইআর পোর্শন আছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন রাখবো। এছাড়া আরও একটি ক্লাস আসছে যেখানে আমি একদম ফুল সিলেবাস, আগে যেমনভাবে ফুল সিলেবাসের উপর থেকে প্রশ্ন রাখতাম সেইভাবেই প্রশ্ন আসতে চলেছে। অধ্যায়ভিত্তিক প্রশ্নও চলবে, ফুল সিলেবাসের প্রশ্নও কিন্তু চলবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার বিগত 32টি ভিডিও দেখে নিও এবং তার সাথে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আইনগত দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন, এর মধ্যে কে? এর মধ্যে কে আইনগত দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন? অপশন এ ডাইসি, অপশন বি ফাইনার,
অপশন সি ল্যাস্কি, অপশন ডি জেনিংস। তাহলে ডাইসি, ফাইনার, ল্যাস্কি, জেনিংস এর মধ্যে কে আইনগত দৃষ্টিভঙ্গি প্রবক্তা নন? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো ডাইসি, ফাইনার এবং জেনিংস এরা কিন্তু প্রত্যেকে আইনগত দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তাহলে এর মধ্যে অড অপশন হচ্ছে ল্যাস্কি, তাহলে ল্যাস্কি হচ্ছে আইনগত দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে, দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে? অপশন এ ডাইসি, অপশন বি জেনিংস, অপশন সি বেন্টলি, অপশন ডি এদের কেউই নন। দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন এই নামটা শুনে অনেকেই কিন্তু হঠাৎ করে একদম একদম মানে চোখ বন্ধ করেই হয়তো বলে দেবে অপশন এ ডাইসি, কিন্তু না, এই কোশ্চেনের যে উত্তরটি হবে সেটি হচ্ছে জেনিংস। জেনিংস হবে সঠিক উত্তর। দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন, দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা হচ্ছে অপশন বি জেনিংস। নেক্সট প্রশ্নটা সেই জন্যই তোমাদের জন্য রেখেছি, যাদের এই কনফিউশন আছে বা যে হয়তো ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন নামটা শুনলেই ল অ্যান্ড কনস্টিটিউশন, এই ল আর কনস্টিটিউশন কথাটা শুনেই যারা একদম ডাইসি বলে উত্তরটা দাগ দিয়ে দেবে, তাদের জন্যই কিন্তু আমি এই প্রশ্নটা রেখেছিলাম, যেটা এই প্রশ্নের উত্তর হবে জেনিংস। এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, দ্য ল অফ দ্য কনস্টিটিউশন, অফ দ্য কনস্টিটিউশন, আগের প্রশ্ন ছিল অ্যান্ড দ্য কনস্টিটিউশন, পরের প্রশ্নে আছে অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা কে? অপশনগুলো দেখে নাও, ল্যাস্কি, ডাইসি, জেনিংস এবং বেন্টলি। অপশন এ ল্যাস্কি, অপশন বি ডাইসি, অপশন সি জেনিংস, অপশন ডি বেন্টলি। এখানে উত্তরটি হবে তোমাদের ডাইসি, অপশন বি হচ্ছে ডাইসি। তাহলে ল অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে ডাইসি অ্যান্ড দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন হচ্ছে জেনিংস। এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই যারা আমার কাছে মক টেস্ট দিয়েছে বা অনলাইন পড়ছে, এখনো অনেক অনেক মানে 1 বছর ধরে পড়ে এসেও কিন্তু এখনো দেখছি অনেকেই কিন্তু ভুল উত্তর দেয় আমার অনলাইন ক্লাসে। মক টেস্টে তো আমি সেভাবে এই হয়তো দুটো পরপর কোশ্চেন দিই না, তো সেক্ষেত্রে বলছি এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সগুলো কিন্তু তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, রাজনীতি হলো ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বিশ্লেষণ, কে বলেছেন? রাজনীতি হলো ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বিশ্লেষণ, কে বলেছেন? অপশনগুলো দেখে নাও, অপশন এ রবার্ট ডাল, অপশন বি হ্যারল্ড লাসওয়েল, অপশন সি অ্যালান বল, অপশন ডি অস্টিন রেনি। তাহলে রাজনীতি হলো ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বিশ্লেষণ। রাজনীতিকে ক্ষমতা, শাসন এই সমস্ত বিষয় বলে বর্ণনা করেছে রবার্ট ডাল, লাসওয়েল, অ্যালান বল এবং অস্টিন র্যানি, এরা 4 জনেই কিন্তু। তাহলে এই পার্টিকুলার এই উক্তিটি কে বলেছেন? এই উক্তিটির প্রবক্তা হচ্ছেন অপশন এ রবার্ট ডাল। রাজনীতি হলো ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বিশ্লেষণ, এই উক্তিটির প্রবক্তা হচ্ছেন রবার্ট ডাল। পরবর্তী আমাদের 25 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, রাজনীতি হলো সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, কে বলেছেন? এই প্রশ্নটির উত্তরটি আমি বলার আগে আরও একবার বলে দিই, যারা আমার সাথে এসএলএসটি বা পিএসসির জন্য অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা যারা নোটস নিতে চাও, যারা ম্যাটেরিয়ালস নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। যারা নিয়মিত মক টেস্টের মাধ্যমে নিজেকে যাচাইয়ের মাধ্যমে ম্যাটেরিয়ালস নিতে চাও, অর্থাৎ কি আমি অধ্যায়ভিত্তিক এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা সঠিক উত্তর করছো কি মানে ভুল উত্তর করছো সেটা তোমরা নিজেদেরকে যাচাই করে নেবে এবং তার সাথে উত্তরগুলো সঠিক উত্তর কোনগুলো হবে সেই আনসার শিটটাও তোমরা পেয়ে যাবে। এর মাধ্যমেও তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো। তো এই ধরনের মক টেস্ট বা অনলাইন ক্লাসে যারা যোগ দিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিও। মাদ্রাসা সার্ভিস কমিশনের পর আমার একটি নতুন ব্যাচ, আরও একটি নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, যারা এখনও যোগাযোগ করোনি তারা অবশ্যই যোগাযোগ করে নিও। তো চলো ফিরে আসছি প্রশ্নে, রাজনীতি হলো সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, কে বলেছেন? অপশন এ আর্থার বেন্টলি, অপশন বি রবার্ট ডাল, অপশন সি অস্টিন রেনি, অপশন ডি গ্রাহাম ওয়ালস। আর্থার বেন্টলি, রবার্ট ডাল, অস্টিন রেনি, গ্রাহাম ওয়ালস, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অস্টিন রেনি। অস্টিন রেনি বলেছেন রাজনীতি হলো সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আজকের ক্লাসে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। আগামী ক্লাসে সম্পূর্ণ সিলেবাসের উপর থেকেই প্রশ্ন থাকবে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করতে ভুলো না।